স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা, আইফোন 13 প্রো এই দুইটা ডিভাইসই কিন্তু এখন 55 থেকে 60,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে ইউজড মার্কেটে পাওয়া যাচ্ছে। আর দুইটার বয়সই কিন্তু এখন 3 বছর পুরাতন। 3 বছর পুরাতন এই দুইটা ফোন নিয়ে মানুষজন প্রচুর কনফিউজড যে কোন ফোনটা কিনবে। এই জায়গায় এই প্রো ফোন আর হচ্ছে এই স্যামসাং এর ফোনটা কিন্তু একটা ম্যাক্স সিরিজের ফোন, মানে হচ্ছে এটা আলট্রা। তো সেই জায়গায় অনেকেই কনফিউজড যে এই আলট্রাটা কেনা উচিত নাকি এই সময় এসে এই 13 প্রোটা কেনা উচিত। বাই দ্য ওয়ে আরেকটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই 13 প্রোর প্রাইসটা কিন্তু এই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা থেকে অনেক সময় দেখা যায় 5-7 হাজার টাকাও ডিফারেন্স হয়ে যায়। তো এত টাকা বেশি দিয়ে আপনি এই প্রো সিরিজের ফোন কিনবেন কিনা, যদিও কিনা 3 বছর আগে এই S22 আলট্রার সাথে কম্পিট করতে হচ্ছে 13 প্রো ম্যাক্স, কিন্তু এই 3 বছর পরে এসে এই 13 প্রোটাও কম্পিট করতে গিয়ে অনেক জায়গায় মানে এটার প্রাইস এখনো বেশি। মানে এটা নিয়ে হচ্ছে মানুষজন প্রচুর কনফিউজ যে একটু বেশি টাকা খরচ করে এই 13 প্রোটা কিনবেন কিনা। এই দুইটা ডিভাইসকে আমি গত লাস্ট 15 দিনের মতো আমি সাইড বাই সাইড ইউজ করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্সটা আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব এবং আপনাদেরকে জানাবো যে আসলে আপনার কোনটা কেনা উচিত। কিছু টাকা কম দিয়ে আপনার এই S22 আলট্রাটা নেওয়া উচিত নাকি 2-4-5 হাজার টাকা অ্যাড করে এই আইফোন 13 প্রোটা নেওয়া উচিত। আপনি 13 প্রো নেন আর এই S22 আলট্রা নেন, যেটাই নেন না কেন আপনি কিন্তু অবশ্যই নিতে পারেন গ্যাজেটম্যান থেকে, কারণ গ্যাজেটম্যানের কাছে এই ধরনের অথেন্টিক ডিভাইসগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবল থাকে। তাছাড়াও কিন্তু আইফোনের যত ধরনের মডেল রয়েছে সকল কিছু কিন্তু তাদের কাছে অ্যাভেলেবল। আপনি যদি চান তাহলে যখন ফিউচার পার্কে গিয়ে তাদের ফিজিক্যাল শপ থেকে ভিজিট করেও যে কোনো ফোন কালেক্ট করতে পারবেন, অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে তাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন। গ্যাজেটম্যানের ব্যাপারে সকল কিছু ডিটেইল থাকছে ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে, ইনক্লুডিং নাম্বার। আপনি চাইলে কিন্তু কল করেও যে কোনো ডিভাইসের আপডেট নিতে পারেন। আর হচ্ছে তাদের এই জায়গায় কিন্তু একটা সেল অফার চলতেছে, আপনি যে কোনো ধরনের ডিভাইস তাদের কাছ থেকে পারচেজ করেন আপনি কিন্তু লটারির মাধ্যমে একটা আইফোন 11 জিতে নিতে পারেন, যেটা কিন্তু খুবই ভালো একটা সুযোগ। যার কারণে আমি বলবো যে আপনি চাইলে গ্যাজেটম্যানের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। প্রথমে যদি দুইটা ফোনকে আপনি সাইড বাই সাইড হাতে নেন, ফিল করতে পারবেন যে হ্যাঁ দুইটা দুই জিনিস, একদমই দুই দুনিয়ার দুইটা জিনিস। এই S22 আলট্রাটা যেহেতু একটা আলট্রা ফোন, যার কারণে এটা অনেক বেশি বিগার, আর এই প্রো ফোনটা খুবই কম্প্যাক্ট ছোটখাটো একটা পাওয়ারফুল ফোন। হ্যাঁ এটাও পাওয়ারফুল, কিন্তু এটা পিচ্ছি হলো, এটার পাওয়ার অনেক বেশি। ইভেন কিছু কিছু ক্ষেত্রে এই S22 আলট্রাকে অনেক জায়গায় খেয়ে দিয়েছে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। আপনি যদি দুইটা ডিসপ্লে দেখেন তাহলে দেখবেন যে দুইটা ডিসপ্লেতেও কিন্তু বিশাল বড় একটা চেঞ্জ থাকতেছে। এই 13 প্রোতে 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে থাকছে, আর এই জায়গায় S22 আলট্রার মধ্যে 6.8 ইঞ্চির একটা বিশাল বড় কার্ভ ডিসপ্লে থাকতেছে। অনেকে এই ধরনের বিশাল বড় বড় ডিসপ্লে পছন্দ করেন, আর স্যামসাং এর ডিসপ্লে পছন্দ করবে না এরকম ব্যক্তি খুঁজে পাওয়া খুবই মুশকিল। আর দুইটার ইন হ্যান্ড ফিলের কথা যদি বলি, সত্যি বলতে এই ফোনটা বড় হওয়ার ফলেও হাতে নিতে এইটাই বেশি কমফোর্টেবল ফিল হচ্ছিল। এর কারণ হচ্ছে এটার যে কার্ভ বডিটা রয়েছে সেটার কারণে। আর এই 13 প্রোটা হাতে নিলে মনে হচ্ছিল যে হাত কেটে যাচ্ছে কিংবা এটা দিয়ে মোলা ছিলা যাবে এরকম একটা অবস্থা। তো এটা হাতে নিতে কোনো অবস্থাতেই কমফোর্টেবল ফিল হয় না। কিন্তু দেখা যায় যে এটা পিচ্ছি হওয়ার ফলেও এটা খুবই ভারী, মানে দুইটার ওজন আমার কাছে মোটামুটি সিমিলার মনে হচ্ছিল, যদি আমি মেপে দেখি না যে কোনটার ওজন কি হবে। কিন্তু আমার কাছে পার্সোনালি হাতে নিতে এই S22 আলট্রাটাই বেশি কমফোর্টেবল লাগছিল। আইফোন আর স্যামসাং এর বাটন পজিশন নিয়ে নতুন করে কিছুই বলার নেই। আইফোনের পাওয়ার বাটন রাইট সাইডে থাকে এবং লেফট সাইডে হচ্ছে অ্যালার্ট স্লাইডার আর হচ্ছে ভলিউম রকার, আর এদিকে কিন্তু স্যামসাং এর রাইট সাইডে সবকিছু ইউজ করা হয়। আর যদি বটমের দিকে তাকান তাহলে কিন্তু একটা বিশাল ডিফারেন্স আপনি দেখতে পাবেন। আইফোনের মধ্যে স্পিকার এবং লাইটনিং পোর্ট থাকছে, এই জায়গায় S22 আলট্রার মধ্যে সিম ট্রে পাচ্ছেন এবং USB টাইপ সি স্পিকার গ্রিল, আরেকটা পাচ্ছেন হচ্ছে S Pen। হ্যাঁ এটা হচ্ছে স্যামসাং সিগনেচার, এটা থাকবেই। কিন্তু সামনের বছর থেকে আমরা এই S Penটা পাবো কিনা সেটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন অলরেডি তৈরি হয়ে গেছে। তো এটা নিয়ে আমরা আর কথা বাড়াচ্ছি না। এখন যদি দুইটার বিল কোয়ালিটিতে আসি, দুইটাই কিন্তু ফ্ল্যাগশিপ ফোন, যার কারণে বিল কোয়ালিটি নিয়ে কমপ্লেন করার কোনো জায়গা নাই। আর সবাই জানেন যে এগুলোর মধ্যে অনেক ভালো প্রোটেকশন ইউজ করা হয়ে থাকে, খুবই শক্তপোক্ত ফোন, যার কারণে বিল কোয়ালিটি নিয়ে কথা বলে সময় নষ্ট করছি না। এই দুইটা ফোনের মধ্যে কিন্তু অনেক বড় বড় ডিফারেন্স রয়েছে, যেরকম ডিসপ্লের মধ্যে কিন্তু বিশাল বড় ডিফারেন্স থাকছে। আপনি এই 13 প্রোতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেখানে 120 হার্জ এর হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। আর ডলবি ভিশন তো অবশ্যই অ্যাপলের ডিভাইসের মধ্যে থাকবে, আর এটার পিক ব্রাইটনেস 1200 নিটস। আর এদিকে যদি S22 আলট্রার দিকে আসেন তাহলে এই জায়গায় ডিসপ্লে হিসেবে থাকছে 6.8 ইঞ্চি ডাইনামিক AMOLED 2X ডিসপ্লে, যেখানে 120 হার্জ এর হাই রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10 এর সাপোর্ট পাচ্ছেন। আর এটার পিক ব্রাইটনেস 1750 নিটস, যার কারণে ডাইরেক্ট সানলাইটে ইউজ করতে গেলে দুইটার থেকে একটার মধ্যে আপনার ব্রাইটনেস নিয়ে প্যারা খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এগুলো ফ্ল্যাগশিপ ফোন, লাখ টাকার ফোন, এগুলোর ব্রাইটনেস নিয়ে যদি কথা বলি এবং ব্রাইটনেস কম বলি তাহলে মানুষজন আমাকে রাস্তাঘাটে ফেলে মারতেও পারে, যার কারণে ব্রাইটনেস নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করবো না। কিন্তু যেটা নিয়ে আমি অবশ্যই কমপ্লেন করবো সেটা হচ্ছে এই 13 প্রোর উপরের দিকে থাকা বিশাল বড় নচ। আর এইদিকে
এত সুন্দর একটা ডিসপ্লেকে স্কিপ করে এই 13 প্রো এর ডিসপ্লেটা কারা পছন্দ করবে এটা আমি কখনোই জানি না, কিন্তু একটা বিষয় আপনাদেরকে বলে রাখা ভালো, দুইটা ফোনের মধ্যেই কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে। 13 প্রোটার মধ্যে সাইড থেকে গ্রিন লাইন পড়ে যায়, কিন্তু পুরো ডিসপ্লেটাই গ্রিন কিংবা পিঙ্ক হয়ে যায় অথবা হোয়াইট হয়ে যায়, এই ধরনের ইস্যু রয়েছে। আর এই S22 আলট্রার মধ্যে উপরে যে নচটা রয়েছে সেই নচ থেকে রাইট সাইড অথবা লেফট সাইডে কিন্তু গ্রিন লাইন পরে নষ্ট হয়ে যেতে অনেক ডিভাইসে আমি দেখলাম, এবং গ্রিন লাইন পিঙ্ক লাইনের ইস্যু তো রয়েছে। যার কারণে এই দুইটা ফোন থেকে আপনি যেই ফোনই কিনেন না কেন সবসময় কিন্তু আপনাকে মাথায় একটা রিস্ক নিয়ে ঘুরতে হবে যে ফোনের ডিসপ্লে যে কোনো সময় চলে যেতে পারে, যে কোনো দুর্ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটে যেতে পারে। আর ডিসপ্লের কোয়ালিটির কথা যদি বলি তাহলে এই 13 প্রো থেকে ডিসপ্লের কোয়ালিটির দিক দিয়ে অনেক অনেক দূর এগিয়ে আছে হচ্ছে এই S22 আলট্রা ডিসপ্লে। এটাতে আপনি গেমিং করেন কিংবা আপনি ভিডিও ওয়াচিং করেন অথবা রেগুলার লাইফে ইউজ করেন, এই 13 প্রো থেকে অনেক অনেক বেশি বেটার ফিল করবেন। এই S22 আলট্রাটার ডিসপ্লে দিক দিয়ে অনেক বেশি এগিয়ে থাকলেও ডিসপ্লের প্রোটেকশনের দিক দিয়ে আমি এই 13 প্রোটাকে এগিয়ে রাখবো। এর কারণ হচ্ছে এই 13 প্রোটা হচ্ছে একটা ফ্ল্যাট ডিসপ্লে, আর এদিকে এটা কার্ভ ডিসপ্লে। কার্ভ ডিসপ্লের গ্লাস খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হয়, হাত থেকে দু চারবার পড়লে ফোন ভেঙে যায়, ডিসপ্লে চলে যাওয়ার রিস্ক কিন্তু অনেক বেশি। আর এদিকে 13 প্রোটার যে প্রোটেক্টর রয়েছে সেটা আপনি খুব ইজিলি লাগাতে পারবেন। এটার মধ্যে মানে হাত থেকে পড়ে গেলে এই ফোনের ডিসপ্লে ভেঙে যাওয়ার চান্স কিন্তু অনেক অনেক বেশি কম। যার কারণে আমি এই ভেঙে চুরে যাওয়ার দিক দিয়ে এই 13 প্রোটাকে অবশ্যই এগিয়ে রাখতে হয়। এই 13 প্রো আর S22 আলট্রা দুইটা ফোনই কিন্তু সিমিলার একটা টাইমে রিলিজ হয়েছে, মানে দুইটার বয়স হয়তো 2-3 মাস এদিক সেদিক হয়ে থাকে। যেরকম আইফোন গুলো সেপ্টেম্বর মাসে আসে, আর হচ্ছে এই স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোন গুলো রয়েছে সেগুলো নরমালি কিন্তু ফেব্রুয়ারি মাস অথবা জানুয়ারি মাসে আসে থাকে। যার কারণে কিন্তু দুইটার পারফরমেন্স একদমই সিমিলার, কিন্তু এই সময় এসে কোনটার পারফরমেন্স বেটার দিচ্ছে। আমার কাছে দুইটাকে সাইড বাই সাইড ইউজ করে যেটা মনে হচ্ছে 13 প্রোটা এই S22 আলট্রা থেকে এখনো বেটার পারফর্ম করতেছে। আর এই S22 আলট্রা কিন্তু দুইটা ভেরিয়েন্টে পাওয়া যায়, একটা স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট এবং একটা এক্সিনোস ভেরিয়েন্ট। বাংলাদেশে যেগুলো ইউজড সেল হয়ে থাকে ম্যাক্সিমাম গুলো দেখা যায় যে এক্সিনোস ভেরিয়েন্ট সেল হয়ে থাকে। এটা কিন্তু স্ন্যাপড্রাগন 8 Gen 1 দিয়ে আসছিল, আর এদিকে এই 13 প্রোটা অ্যাপল বায়োনিক F15 চিপ দিয়ে আসছিল, যেটার পারফরম্যান্স এখনো স্টিল নাও অনেক বেশি বেটার। নতুন যদি কোনো একটা মানে অ্যান্ড্রয়েড ফোনের সাথে আপনি কম্পিট করতে চান, ফ্ল্যাগশিপ ফোন যেগুলো আসতেছে যেরকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 অথবা 3, এগুলোর সাথে কিন্তু খুব ইজিলি কম্পিট করতে পারে এই অ্যাপল বায়োনিক F15 যে এসওসি টা রয়েছে সেটা। যার কারণে পারফরম্যান্সের দিক দিয়ে আমি দুইটাকে সাইড বাই সাইড ইউজ করে যেটা দেখলাম যে এই 13 প্রোটাই এগিয়ে আছে। কিন্তু যদি আপনি গেমিং করতে চান, ডেডিকেটেডলি গেমিং এর জন্য ফোন নেবেন, তাহলে এই পারফরম্যান্স দেখে শুধুমাত্র এই 13 প্রো দিকে আসার কোনো রিজন নাই, কারণ এটা প্রচুর পরিমাণে হিট হয়ে যায়। আপনি যদি এটার মধ্যে কিছুক্ষণ গেম খেলেন তাহলে বুঝতে পারবেন যে এটা কোন লেভেলের গরম হচ্ছিল। এখন শীতের দিনে এই ফোনটা এত গরম হচ্ছে, তার মানে এটা গরমের সময় কোন লেভেলের গরম হতে পারে এটা জাস্ট একবার চিন্তা করেন। আর এদিকে এই S22 এর মধ্যে আমি গেমিং করে দেখলাম যে এত বেশি হিট হচ্ছিল না। হ্যাঁ, এটাও হিট হচ্ছে, কিন্তু এই 13 প্রো এর তুলনায় অনেক অনেক বেশি কম হিট হচ্ছিল। এর অন্যতম রিজন হচ্ছে যে এই 13 প্রোটা অনেক বেশি কম্প্যাক্ট, ছোটখাটো ফোন, এটা এত বেশি মানে হিট ম্যানেজমেন্ট করতে পারবে না, এটাই স্বাভাবিক। আর এদিকে এই S22 আলট্রাটা অনেক বেশি বড় ফোন, যার কারণে এটার মধ্যে হিটিং ম্যানেজমেন্ট খুবই ভালো করতে পারে এবং খুব দ্রুত কিন্তু হিট হয় না। আর এটা হিট হলেও খুব দ্রুত এটা ঠান্ডা হয়ে যাচ্ছিল। আর এই এখন 13 প্রোটা ঠান্ডা হতেও মোটামুটি বেশ সময় লাগতেছিল। যার কারণে পারফরম্যান্সের দিক দিয়ে আমি দেখলাম যে এই 13 প্রোটা এগিয়ে থাকলেও যদি গেমিং করতে চান তাহলে অবশ্যই এই S22 আলট্রাটাই। এর আরেকটা কারণ হচ্ছে এটাতে থাকা বড় ডিসপ্লে, যার কারণে আপনার গেমিং এক্সপেরিয়েন্স কিন্তু এই 13 প্রো থেকে অনেকটাই বেটার হবে এই S22 আলট্রার মধ্যে। পারফরম্যান্স, ডিসপ্লে এই খেজুরে আলাপ বাদ দিয়ে চলুন এবার আমরা মেইন টপিকে চলে যাই। আপনারা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করতেছিলেন কিংবা হয়তো আপনি আস্তে করে ভিডিও স্কিপ করে এই জায়গায় চলে আসছেন, কথা বলতেছিলাম হচ্ছে ফোনের চোখ নিয়ে, মানে হচ্ছে মেইনলি ক্যামেরা। এই ফ্ল্যাগশিপ ফোনগুলো যারা কিনে থাকে বর্তমান সময়ে 80-90% মানুষই শুধুমাত্র ক্যামেরার জন্য কিনে থাকে। আর এই দুইটার ক্যামেরার কি অবস্থা সেটা জানার জন্য হয়তো আপনারা এতক্ষণ অপেক্ষা করতেছিলেন। তো আপনাদেরকে আর অপেক্ষা না করিয়ে চলুন একটা ক্যামেরা স্পেকটা বলেই শুরু করে দেই যে এটার মধ্যে কি অবস্থা। আইফোন 13 প্রো ব্যাক সাইডে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে এবং 3টা ক্যামেরায় কিন্তু 12 মেগাপিক্সেলের মেইন লেন্স, আলট্রা ওয়াইড এবং 3x টেলিফোটো লেন্স। আর সেলফি ক্যামেরাতেও কিন্তু একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে। আর এদিকে স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রার মধ্যে মেইন লেন্স হিসেবে ইউজ করা হচ্ছে 108 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং 3x টেলিফোটো লেন্স যেটা থাকছে সেটা একটা 10 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 10 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো লেন্স থাকছে যেটা 10x পর্যন্ত অপটিক্যালি জুম করতে পারে, যেটা দিয়ে কিন্তু মানুষজন এই যে চাঁদের ছবি তুলে ফেলে, মানে 100x পর্যন্ত ডিজিটাল জুম হয়। এটা জুম নিয়ে আমরা একটু পরে কথা বলছি। আর এটার মধ্যে একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হয়েছে আর সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 40 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। দুইটা ফোনেরই মেইন লেন্সের ছবি যদি আপনি সাইড বাই সাইড দেখেন তাহলে আপনার কাছে প্রথম অবস্থায় কোনটা ভালো লাগতেছে সেটা চাইলে একটু কমেন্ট করে জানাতে পারেন। এখন জানাই আমার মতামত যে কোনটার কি অবস্থা। এই S22 আলট্রার মধ্যে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করা হলেও আমি এই 13 প্রো ছবিটাকে এখনো বেটার দেখতেছিলাম। কিন্তু এই জায়গায় আপনাদেরকে একটা বিষয় বলে রাখি যে আমার হাতে যে S22 আলট্রাটা রয়েছে সেটার কন্ডিশন আমার কাছে এতটাও ভালো মনে হচ্ছে না, যার কারণে হয়তো এটার কোয়ালিটি একটু লস করছে।
কিংবা এর থেকে ফ্রেশ কন্ডিশনের ফোনের সাথে যদি কম্পিট করতাম তাহলে হয়তো বা স্লাইটলি বেটার পারফর্ম করতো, মানে ক্যামেরার দিক দিয়ে এই S22 আলট্রাটা। কিন্তু সাইড বাই সাইড দুইটারই মেন লেন্স দিয়ে ছবি তুলে যেটা বুঝলাম যে ডিটেল, শার্পনেস এবং ডাইনামিক রেঞ্জের দিক দিয়ে এই আইফোন 13টা এখনো অনেক ভালো পারফর্ম করতেছে এই S22 আলট্রা থেকে। এই 13 প্রোটা যেরকম ডে লাইটেও খুবই ভালো পারফর্ম করতেছিল, লো লাইটে গিয়েও খুবই ভালো পারফর্ম করতেছে। আপনি যদি লো লাইটের ছবি স্যাম্পল গুলো দেখেন তাহলে দেখেন যে এই S22 আলট্রাটার মধ্যে লেন্স ক্লিয়ারিং কত বেশি, মানে লাইটের অপোজিট থেকে ছবি তুললে মানে ওই পারে কিছু দেখা যাচ্ছিল না, অনেক বেশি লাইট মনে হচ্ছিল রিফ্লেক্ট করতেছে। আর সেই জায়গায় এই 13 প্রোটা অনেক ভালো ডিটেল এবং শার্প ছবি দিতে পারতেছিল, লো লাইটেও খুবই ভালো পারফর্ম করে। সেই জায়গায় এই S22 আলট্রাটা অবস্থা খুবই খারাপ মনে হয়েছে। তারপর যদি আপনি সাইড বাই সাইড আলট্রাটের ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে একটা সিমিলার রেজাল্টই কিন্তু পাচ্ছিলাম। এই S22 আলট্রার মধ্যে হ্যাঁ খুবই ভালো ডিটেল এবং শার্পনেস এখনো ধরে রাখতে পারে, কিন্তু এই 13 প্রোর সাথে যখন আমি সাইড বাই সাইড কম্পেয়ার করি তখন কেন জানি আমার কাছে আবারও এই 13 প্রোটাকেই বেটার মনে হচ্ছিল এই S22 আলট্রা থেকে। কারণ এই S22 আলট্রার ছবিগুলো দেখেন যে ডিটেল কিন্তু অনেকটাই কম রাখতে পারে, সেই জায়গায় কিন্তু এই 13 প্রোটা অনেক বেশি ডিটেল রাখতে পারে, ইভেন ডাইনামিক রেঞ্জ কিন্তু অনেক ভালো ধরে রাখতে পারে এই 13 প্রোটা। আর আলট্রা দিয়ে যদি আপনি লো লাইটে ছবি তুলতে যান তাহলে দেখবেন যে লো লাইটের ছবির দিক দিয়ে কিন্তু এই S22টা আবারও পিছিয়ে আছে, কারণ শাটারটা অনেক বেশি স্লো হয়ে যায় আর ছবি তোলার পরে অনেক লম্বা সময় ধরে প্রসেস করে। আর এই 13 প্রোটার মধ্যে খুবই ইনস্ট্যান্ট ছবি তোলা যাচ্ছিল লো লাইটেও আর আলট্রা দিয়ে, এবং ছবি তোলার পরে যে প্রসেসিং টাইমটা সেটা একদমই মানে স্মুথলি করতেছিল, কোনো টাইমই নিচ্ছিল না। সেই জায়গায় দেখলাম যে এত প্রসেস করার পরেও ডিটেল এবং শার্পনেসের দিক দিয়ে কিন্তু এই S22 আলট্রাটা এই 13 এর কাছে অনেকটাই হেরে যায়। আর আলট্রাওয়াইড লেন্সেও দেখলাম যে লেন্স ফ্লেয়ারিং রয়েছে, মানে লাইটের অপোজিট থেকে যখন ছবি তোলা যায় তখন লাইটের আশেপাশে কিছু দেখা যায় না, এটা থেকে অনেক বেশি লাইট রিফ্লেক্ট করে আসতেছে, এরকম ইস্যু সবসময় ফেস করতেছিলাম। আর এই 13 প্রো দিয়ে আলট্রা দিয়ে ছবি তুলে আমি অনেক বেশি মানে মজা পাইছি বলতে পারেন। শাটার বাটনে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট ছবি উঠতেছিল এবং প্রসেসিং কোনো টাইম নিচ্ছিল না, যেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হচ্ছে। এখন যদি আপনি সাইড বাই সাইড দুইটারই 3x টেলিফোটো লেন্সের ছবি দেখেন তাহলেও দেখবেন যে এই 13 প্রোটাই এগিয়ে আছে। মানে আমি বুঝতেছি না যে কোন দুঃখে এই S22 এর এই অবস্থা হলো। এই ফোনটার 3 বছর হয় না এখনো, কিন্তু এর অবস্থা খারাপ হয়ে গেছে, এটা থেকে ভালো আউটপুট পাওয়া যাচ্ছে না। কিন্তু এই ফোনটা যখন নতুন অবস্থায় আসছিল তখন কিন্তু খুবই ভালো পারফর্ম করতেছিল, ক্যামেরা অনেক সেরা ছিল, ছবির দিক দিয়ে অ্যাটলিস্ট অনেক বেশি এগিয়ে ছিল। কিন্তু এই সময় এসে দেখেন যে এটার পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে গেছে, ক্যামেরা থেকে ওইরকম আগের মতো আর ভালো পিকচার আউটপুট আমরা পাচ্ছি না। কিন্তু এই জায়গায় এসে 3x যে লেন্সটা রয়েছে সেটা দিয়ে খুবই শার্প ডিটেল ছবি পাচ্ছিলাম এবং ডাইনামিক রেঞ্জ খুবই ভালো রাখতে পারে, ইভেন লো লাইট ডে লাইট দুই টাইমেই কিন্তু এক্সপোজার খুবই সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। আর এইটা এই মানে S22 আলট্রাটা এরকম কোন কিছুই করতে পারতেছিল না। দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে কেমন জানি একটা ফ্যাকাশে টাইপের ছবি দিচ্ছিল, অনেক সময় লাইটের অপোজিট থেকে ছবি তুলে পুরো ছবিটাকে নষ্ট করে দিতেছিল। লেন্স ফ্লেয়ারিং কি বলবো, যে প্রত্যেকটা লেন্সে এরকম লেন্স ফ্লেয়ারিং হচ্ছিল। এই জায়গায় আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমার হাতে এই S22 আলট্রাটা যদি সামহাউ রিপেয়ার হয়ে থাকে বা এর লেন্সগুলো যদি চেঞ্জ করা হয়ে থাকে তাহলে কিন্তু এই প্রবলেম হতে পারে, যেহেতু দুইটা ফোন ইউজড ফোন, যার কারণে আমি একদমই আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারতেছি না যে S22 আলট্রাটা একদমই ফ্রেশ কিংবা ইনটেক ফোন, যার কারণে এটা থেকে বেটার আউটপুট পাচ্ছে। এই S22 আলট্রাটা নিয়ে আমার কিছুটা কনফিউশন রয়েছে, যার কারণে আপনাদেরকে কনফিডেন্টলি বলতে পারতেছি না যে এটার অবস্থা খুবই খারাপ। আপনি চাইলে কিন্তু আমাদের যে S22 আলট্রা ডেডিকেটেড ভিডিওটা রয়েছে সেটা দেখতে পারেন, তাহলে একটু বেটার আইডিয়া পাবেন। এখন কথা বলা যাক দুইটার পোর্ট্রেট ছবি নিয়ে। দুইটা ফোন দিয়ে কিন্তু আপনি 1x এবং 3x এর পোর্ট্রেট ছবি নিতে পারবেন। আর আমরা সবাই জানি যে স্যামসাং এর যে ফ্ল্যাগশিপ ফোনগুলো রয়েছে সেগুলোর পোর্ট্রেট ছবি সবসময় কিন্তু এই আইফোনকে হারিয়ে দেয়, মানে আইফোন কোনো অবস্থাতেই কিন্তু স্যামসাং পোর্ট্রেটের কাছে আসতে পারে না, অনেকটাই পিছিয়ে থাকে। কিন্তু 3 বছর পরে এসে এই স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা এই জায়গায়ও ডাব্বা মারছে, মানে এটা পোর্ট্রেটেও সুবিধা করতে পারতেছে না। পোর্ট্রেট দেখা যায় যে এজ ডিটেক্ট ঠিকঠাক করতে পারতেছিল না, ফেসটাকে কেমন জানি ব্লারি করে দিতেছে, ফেসে কোনো ডিটেইল থাকতেছে না, ফেস সফট করে দিচ্ছে। এই ধরনের প্রচুর ইস্যু আমি দেখেছি 1x এবং 3x বোথ লেন্সের মধ্যে এরকম প্রবলেম ফেস করেছি। আর এদিকে এই 13 প্রোটা দিয়ে মাখন লেভেলের ছবি উঠতেছিল, আপনি 1x তুলেন কিংবা 3x তুলেন খুবই শার্প ডিটেইল ছবি দিচ্ছিল এবং এক্সপোজার খুবই সুন্দর মেইনটেইন করতে পারতেছে। তারপর হচ্ছে ফেসের যে ডিটেইল গুলো সেগুলো অনেক বেশি সুন্দর করে রাখতে পারতেছে, ফেস স্মুথ করে না। কালারটা তো আইফোন যেরকম ওয়ার্ম কালার দেয় সেটাই পাচ্ছিলাম। আর অনেকের কাছে হয়তো বা স্যামসাং কালারটা ভালো লাগবে, স্যামসাংটা অনেকটাই ন্যাচারাল ছবি দেয়, কিন্তু ম্যাক্সিমাম টাইমে দেখা যাচ্ছে একটু স্যাচুরেটেড করে ফেলে, তারপরে কিন্তু এই আইফোন থেকে একটু ন্যাচারাল মনে হচ্ছিল। কিন্তু যদি এই স্যামসাংটা সবুজ কোনো এরিয়ার ছবি দেখতে চাই, মানে সবুজ গাছপালা দেখে, তাহলে সে অনেক বেশি সবুজ করে দেয়, এটা সবসময় কিন্তু করে থাকে এবং এখনো কিন্তু এই S22 আলট্রাটা করেই যাচ্ছে। আপনাদের মাঝে যারা অনেক বেশি পোর্ট্রেট ছবি তোলার জন্য এই S22 আলট্রাটাকে আপনার সিলেকশন লিস্টের মধ্যে রাখছিলেন, তাদেরকে বলবো যে জাস্ট আপনি একবার এই 13 প্রো এর পোর্ট্রেট গুলো দেখেন, দেখে তারপর আবারও ডিসিশন নেন যে আপনি আসলে কি করবেন। কারণ আমাদের মুখে মুখে একটা কথা আছে যে এই S22 আলট্রা কিংবা S সিরিজের যে আলট্রা ফোন গুলো রয়েছে সেগুলোর পোর্ট্রেট অনেক বেশি ভালো হয়ে থাকে, বাট এই S22 আলট্রার কথা যদি বলি তাহলে এটা কিন্তু এখন আর ওইরকম ভালো ছবি দিতে পারে না। আপনি যদি S24 আলট্রা কিংবা 3 আলট্রা নিতে চান তাহলে সেটা অন্য হিসাব, কিন্তু এই S22 আলট্রাকে 2025 সালে এসে
পোর্ট্রেট ছবির জন্য অ্যাটলিস্ট আমি রিকমেন্ড করবো না, অবশ্যই আপনি এই 13 প্রোটাই দেখেন। ফাইনালি এখন চলে আসছি ভিডিও দিকে। এতক্ষণ তো দেখলেন যে পোর্ট্রেট কিং কিংবা ফটোগ্রাফি কিং নামের যে ফোন রয়েছে এই S22 Ultra, সেটা কিন্তু কোনো অবস্থাতেই মানে এই 13 প্রো এর সাথে আসতে পারতেছে না। আর ভিডিওর ক্ষেত্রে তো আপনারা সবাই জানেন যে আইফোন সবসময় এগিয়ে থাকে, আর এই জায়গায় তো হয়তো বুঝতেই পারতেছেন যে এটা এগিয়ে থাকবে। এগিয়ে থাকুক আর পিছিয়ে থাকুক, দুইটা সাইড বাই সাইড ভিডিও দেখেন। আপনার কাছে যেটা ভিডিও ভালো লাগবে সেটাই আপনি চাইলে ভিডিওর জন্য নিতে পারেন। আমি কোনো অবস্থাতেই ভিডিওর জন্য অ্যাটলিস্ট এই দুইটা ফোন নিয়ে কোনো অবস্থাতেই কোনো কমপ্লেন করতে চাই না, এটা জাস্ট আপনাদের উপরে ছেড়ে দিলাম। রাইট সাইডে যে ভিডিওটা দেখছেন সেটা হচ্ছে আইফোন 13 প্রো দিয়ে রেকর্ড হচ্ছে, এবং লেফট সাইডে যেটা সেটা হচ্ছে S22 Ultra দিয়ে। দুইটাই সিনেম্যাটিক মোডে রেকর্ড হচ্ছে এবং দুইটাই ফুল এইচডি তে রেকর্ড করতে পারে সর্বোচ্চ, কারণ ফুল এইচডির বেশি দুইটা রেকর্ড করার মতো মানে দুটোর মুরাদ হয় না এখনো, মানে 4K সাপোর্ট না একটাতে। দুইটার মধ্যেই কিন্তু আমি বাই ডিফল্ট ব্লার অপশন যতটুকু থাকে ততটুকুই রাখলাম। তো এই যেরকম বাই ডিফল্ট যদি ব্লার অপশন রাখেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন। আপনি চাইলে কিন্তু ব্রাইটনেসটাকে আরেকটু বাড়াতে পারবেন। কোনটার এইচডিটা আপনার কাছে ভালো লাগতেছে সেটা আপনি নিজেই কমেন্ট করেন, আমি এটাতে কোনো ধরনের মতামত দিব না। আমার কাছে পার্সোনালি ভিডিওর ক্ষেত্রে এখনো আইফোন 13 প্রো ম্যাক্সটাকেই আইফোন 13 প্রোটাকেই বেটার মনে হচ্ছে। কিন্তু এইচডি এর কথা যদি চিন্তা করেন তাহলে আমার কাছে পার্সোনালি এইচডি টেকটা এই S22 Ultraর মধ্যে একটু বেটার মনে হচ্ছে। একটু দেখবেন যে শার্প করে এজটা ডিটেক্ট করতে পারে, সেটা কিন্তু এই জায়গায় 13 প্রোটা একটু হালকা স্মুথ করে ফেলে, যেটা মানে অনেকের কাছে হয়তো বা ভালো লাগবে না। আর দুইটারই 3x দিয়েও কিন্তু সিনেম্যাটিক মোডে ভিডিও করতে পারবেন, এবং সেটাও কিন্তু ফুল এইচডিতে রেকর্ড করা যায়। আমরা সিনেম্যাটিক মোডের একটা ভিডিও দেখবো, মানে 3x দিয়ে কতটুকু ভালো ভিডিও রেকর্ড করা যায়, কিন্তু তখন আবার অডিও দেখা যাবে প্রবলেম হবে। বাই দ্য ওয়ে, এতক্ষণ যে অডিওটা শুনতে পাচ্ছেন সেই অডিওটাও কিন্তু এই দুইটা ফোন দিয়ে রেকর্ড হচ্ছে। আমি মাইক্রোফোনের আইকন দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন যে কোনটার অডিও আপনার কাছে বেশি ভালো লাগে। হাই, এখন রেকর্ড হচ্ছে এটা 3x ভিডিও, 3x দিয়ে 1080p তে রেকর্ড হচ্ছে, এবং সাউন্ড কিন্তু ফোন দিয়ে রেকর্ড হচ্ছে। আমি অনেকটাই দূরে, মোটামুটি 6 ফিটের মতো দূরে আছি। তো আমি যদি এখন মুভ করি তাহলে আমার ক্যামেরাম্যান আমাকে ফ্রেমে ভুলেও রাখতে পারবে না, যার কারণে আমি এভাবে চুপচাপ দাঁড়ায় আছি, দৌড়বো না কোনো অবস্থাতেই। তো 3x যদি ভিডিও করেন তাহলে এরকম একটা ভিডিও পাবেন, কিন্তু আমি যদি চশমা খুলে ফেলি তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আইফোনের মধ্যে একটু বেশি সুন্দর সুন্দর লাগে, আর স্যামসাংটার মধ্যে একটু কালো লাগে। কিন্তু স্যামসাংটা অনেক বেশি কন্ট্রাস্টি ছবি দিচ্ছে, মানে অনেক বেশি কন্ট্রাস্টি ভিডিও দিচ্ছে। সেই জায়গায় আইফোনটা যেটা সেটা ন্যাচারাল বলবো না, একটু ওয়ার্ম টোনে ভিডিও দিচ্ছে। দুটা থেকে একটাও ন্যাচারাল মানে ভিডিও দিতে পারতেছে না। স্যামসাংটা যদি একটু কন্ট্রাস্টি না করে একটু ব্রাইটনেস বাড়ায় ভিডিও করতে তাহলে সুন্দর লাগতো। তো এটা হচ্ছে 3x এর ভিডিও, 3x এর ভিডিওর আইডিয়াটাও আইফোন পেয়ে গেছে। দুটো ফোনের সাইজ কিন্তু একদমই ডিফারেন্স। এটা যেহেতু প্রো ফোন, এটা ছোটখাটো কম্প্যাক্ট ফোন হবে, আর আলট্রাটা তো বড় হবে, যার কারণে ব্যাটারি ব্যাকআপের কথা চিন্তা করতে গেলে অবশ্যই অনেক বেশি এগিয়ে থাকবে ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে এই S22 Ultra। আর এই 13 Pro এর ব্যাটারি ব্যাকআপ যে একদমই খারাপ ব্যাপারটা এরকম বলবো না। এটা থেকে আপনি অ্যারাউন্ড এখন 4 থেকে 5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। ডিপেন্ড করবে যে আপনি কত পার্সেন্ট ব্যাটারি হেলথ ওয়ালা ফোন কিনতেছেন, কিংবা ব্যাটারি হেলথ যেটা দেখাচ্ছে সেটা আসলে জেনুইন ব্যাটারি হেলথ কিনা। আবার বুস্ট করা থাকলে কিন্তু আপনি ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন না। এটা থেকে আপনি অনায়াসে একদিনের মতো 10 ব্যাটারি ব্যাকআপ পাবেন, বাট এর আগে শেষ হয়ে যাওয়ার চান্স আছে যদি ভিডিও করেন। আর এদিকে S22 Ultra ব্যাটারি ব্যাকআপ স্টিল না অনেক বেশি ভালো ছিল, 6 থেকে 7 ঘন্টা এখনো স্ক্রিন অন টাইম পাবেন। তো ফাইনালি এখন কথা হচ্ছে যে এই 13 প্রোটা নেবেন 60-62 হাজার টাকা দিয়ে, নাকি 50-55 হাজার টাকা দিয়ে এই S22 Ultra নেবেন। আপনার বাজেট যদি 50 থেকে 55 হাজার টাকা হয়ে থাকে, 55-র কাছাকাছি হয়ে থাকে, তাহলে আপনি চাইলে এই S22 Ultraটা দেখতে পারেন। কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে একটা ওয়ার্নিং দিয়ে দিই যে S22 Ultra কেনার আগে অবশ্যই ভালো করে দেখে শুনে বুঝে নেবেন যে এটা ফ্রেশ কন্ডিশনে আছে কিনা, ডিসপ্লে, ক্যামেরা কিংবা ব্যাক শেড চেঞ্জ করা হয়েছে কিনা। যদি খুবই ভালো ফ্রেশ কন্ডিশনের কোনো ডিভাইস পান তাহলে অবশ্যই আপনি চাইলে একবার এই S22 Ultraটাকে ট্রাই করতে পারেন। আর যদি বাজেট আপনার 60-এর উপরে হয়ে থাকে, 62 কিংবা 64 হাজার টাকা হয়ে থাকে, তাহলে আপনি চাইলে কিন্তু চোখ বন্ধ করে এই 13 প্রোটা নিতে পারেন। কিন্তু এই জায়গায় জাস্ট আমি আপনাদেরকে আরেকটা ছোট ওয়ার্নিং দিয়ে রাখি যে এই 13 প্রোর মধ্যে কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে, পিঙ্ক লাইন ইস্যু রয়েছে, মানে এটার ডিসপ্লে চলে যাওয়ার চান্স কিন্তু থেকে যায়। এটা যদি আপনি মাথায় রেখে 60-62 হাজার টাকা দিয়ে এই ফোন কিনেন তাহলে আমার মনে হয় না যে আপনি ঠকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং পরবর্তীতে কোন ফোনের সাথে কম্পেয়ার দেখতে চান সেটা চাইলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।